সহজ শিক্ষালয়ে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকে আমি উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রার গণিত বিষয়ের সমাধান নিয়ে। তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 50 নম্বরের হবে, তাই সে কথা মাথায় রেখে তোমাদের আগে যে অধ্যায়গুলো পরীক্ষা হবে সেগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করতে হবে। তারপরে তোমরা এই প্রশ্নবিচিত্রার মডেল সেটগুলো করার চেষ্টা করবে। আজকে আমি তোমাদের মডেল 1-এর দ্য স্কটিশ চার্চ কলেজিয়েট স্কুলের সমস্ত সমাধান খুব সূক্ষ্মভাবে করে দেওয়ার চেষ্টা করছি। দেখো, 1-এর দাগের 1 একটা বর্গমূল নির্ণয় করতে দিয়েছে, দিয়ে এখানে 4টে অপশান আছে, যেটা ঠিক সেখানে ঠিক চিহ্ন দিতে হবে। আচ্ছা, বর্গমূল ভাগ পদ্ধতিতে বর্গমূল তোমরা সবাই মোটামুটিভাবে জানো। দেখো এখানে আমি কি করেছি, এখানে যেহেতু এটি এমসিকিউ কোশ্চেন আমি সহজ পদ্ধতি একটা দেখিয়েছি। দেখো এখানে দশমিক কটার আগে আছে 1, 2, 3, 4, 5, 6টার আগে দশমিক, তাহলে আমি ডিভাইডেড বাই 1 লিখে 6টা শূন্য দিয়েছি। এখানে বর্গমূল চিহ্ন দেওয়া আছে। এবার 289-এর বর্গমূল কত? 17। আর এখানে দেখো কটা শূন্য আছে? 2, 4, 6, 6টা শূন্য। এবার 6টা শূন্যের বর্গমূল হবে 3টে শূন্য, মানে 1000। তাহলে 17/1000, যদি 17কে 1000 দিয়ে ভাগ করি তাহলে আমাদের উত্তর হবে কত? 0.017। 3টে শূন্য আছে মানে 3টের আগে দশমিক, এই যে 3টের আগে দশমিক বসেছে। আমাদের এর দাগে রয়েছে অপশানটি 0.017। 2-এ কি বলেছে? 64/147-এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? আচ্ছা, 64/147, 64কে উৎপাদকে ভেঙেছি, 147কে উৎপাদকে ভেঙেছি। দেখো এখানে জোড়, এটি জোড়, এটিও জোড়, এখানে 7 জোড়, কিন্তু এই 3-এর কোনো জোড় নেই। সুতরাং এই 3 ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলেই গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের 3 কোথায় আছে? দেখো বিয়ের দাগে রয়েছে 3, তাহলে আমার বিয়ের দাগ হলো সঠিক উত্তর। 3-এর দাগে দেখো একটা সমাধান দিয়েছে, সেখান থেকে এক্সের মান জানতে চেয়েছে। আমি আগে সমাধানটি তুলে নিয়েছি। এবার এর বাম পক্ষে যেমন আছে আমি তেমনটি রেখেছি। ডান পক্ষে কী করেছি? এটাকে ভেঙে দিয়েছি। এ স্কোয়ার মানে 2-এর হোল স্কোয়ার মানে 4, -2a = 2, b = y প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার -2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র? a - b এর হোল স্কোয়ারের সূত্র। দেখো এবারে বাম পক্ষে স্কোয়ার, আবার ডান পক্ষে স্কোয়ার, তাহলে এই স্কোয়ারগুলো উঠে যাবে। x - y = 2 - y। এবারে এই বাম দিকে রয়েছে -y এবং ডান দিকে রয়েছে -y, তাই -y আর -y কেটে যাবে। তাহলে x = 2। কীভাবে কাটলো আমি যদি দেখাই, x বাম দিকে x রয়েছে, -y রয়েছে, এবার ডান দিকের -y যখন বাম দিকে আসবে তখন +y হবে। তাহলে যে -y + y কেটে যাবে, বিপরীত চিহ্ন আছে, তাহলে x = 2। এভাবে x এর মান 2 বেরিয়েছে। তাহলে আমাদের 2 কোথায় আছে? দেখো বিয়ের দাগে রয়েছে 2, তাহলে বিয়ের দাগে হবে সঠিক উত্তর। কোনো ত্রিভুজের 3টি উচ্চতার ছেদবিন্দুকে বলে লম্ব বিন্দু। ডি এ রয়েছে লম্ব বিন্দু। আমি ছবি এঁকে নিয়েছি। দেখো এইটি একটি ত্রিভুজ এবিসি, 3টে উচ্চতা, একটা এডি, একটা বিই, একটা সিএফ। এদের 3টি উচ্চতা একটা বিন্দুতে ছেদ করেছে, এর নাম ও। এই বিন্দুটা কি বলা হয়? লম্ব বিন্দু। 5 থেকে কি বলেছে? একটি বাসের 18 কিমি যেতে 30 মিনিট সময় লাগে, বাসটির গতিবেগ নির্ণয় করতে বলেছে। দেখো উত্তরগুলোর দিকে আমরা যদি নজর করি তাহলে দেখব মিটার/সেকেন্ডে উত্তর আছে, কিন্তু এখানে আছে কিমি আর মিনিট। আমরা জানি গতিবেগ সমান দূরত্ব বাই সময়। দূরত্বে আমাদের বইতে কত আছে? 18 কিমি। 18 কিমিকে আমি মিটারে করে নিয়েছি, 18,000 মিটার। আবার দেখো 30 মিনিট আছে, 30 মিনিটকে সেকেন্ডে করে নিয়েছি, তাহলে 30কে 60 দিয়ে গুণ করলে 1800 সেকেন্ড, 1800 সেকেন্ড করেছি। এবার 18,000কে 1800 দিয়ে ভাগ করলে হয় 10 মিটার/সেকেন্ড। এই ইউনিটগুলো মিটার, কিন্তু মিটার আর সেকেন্ডে করে নিয়েছিলাম, তাহলে মিটার/সেকেন্ড। আমাদের বিএ রয়েছে
10 মিটার/সেকেন্ড। তারপরে দেখো 2 এর দাগে কি বলেছে, একটি বর্গাকার জমির ক্ষেত্রফল 3600 বর্গমিটার। ওই বর্গাকার জমির চারিদিকে বেড়া দিয়ে ঘিরতে 5 টাকা প্রতি মিটার হিসাবে কত টাকা খরচ পড়বে? দেখো ভালো করে খেয়াল করো, জমির ক্ষেত্রফল বলে দেওয়া আছে আর জমির চারিদিকে বেড়া দিতে বলেছে। বেড়া সবসময় পরিসীমা বরাবর হয়। আমরা দেখো লিখেছি বর্গাকার জমির ক্ষেত্রফল 3600 বর্গমিটার। তাহলে বর্গাকার জমির একটি বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র কি? ক্ষেত্রফলের বর্গমূল। তাহলে 3600 বর্গমূল 60 মিটার। এবার বেড়া পরিসীমা বরাবর দেওয়া হয়, তাহলে পরিসীমা সমান 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য। একটি বাহুর দৈর্ঘ্য কত? 60। তাহলে 6 4 24, 240 মিটার। এবারে বেড়া দিতে কি বলেছে না, প্রতি মিটারে খরচ হয় 5 টাকা। তাহলে জমি বেড়া দিতে 1 মিটারে খরচ হয় 5 টাকা, 240 মিটারে কত খরচ হয়? 5 গুণিত 240 সমান 1200 টাকা। 2 এর দাগে কি বলেছে, 35 এ 42কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে? বর্গমূল বলেছে, তাহলে এই 2 এর বর্গকে যদি 35 এর 42 দিয়ে ভাগ করে দেই তাহলে আমাদের উত্তরটি বেরিয়ে যাবে। আমি সেভাবেই করেছি, 2 এর বর্গ করেছি ভাজিত 35/42। তাহলে 2 এর বর্গ করলে কত হয়? 4। এখানে ভাগ চিহ্ন রয়েছে, এখানে হবে গুণ। এখানে 35 এর 42 রয়েছিল ভাগের ক্ষেত্রে, এখানে যদি গুণ হয়ে গেলে উল্টে যাবে, তাহলে 42/35। এবার কাটাকাটি করেছি, দেখো 7 6 42, 7 5 35, তাহলে 6/5, 6 4 24/5। তাহলে 35 এর 42কে 24/5 ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। হলো। তারপরে দেখো কি বলছে 3 এর দাগে, যদি x + 1/x = 4 হয় তাহলে x/x² + x + 1 এর মান কত? আমি তুলে নিয়েছি x + 1/x = 4। তাহলে আমি যদি এই নিচে x এর নিচে কত আছে? 1, এখানে x, তাহলে x আর 1 এর লসাগু x। এই x কে যদি 1 দিয়ে ভাগ করি হয় x, সেই x কে আবার x দিয়ে গুণ করলে x² প্লাস x কে x দিয়ে ভাগ করলে 1, 1 কে 1 দিয়ে গুণ করলে 1, x² + 1 = ডান দিকে যেমন 4 ছিল 4। এবারে কি হবে? কণাকণি গুণ হবে। দেখো 4 এর নিচে কিছু না মানে কত আছে? 1 আছে, তাহলে এইটার সঙ্গে 1 এর গুণ, এটার সঙ্গে 4 এর গুণ, তাহলে x² + 1 = 4 এর সঙ্গে x গুণ করলে 4x। এটা একদিকে বেরোলো। এবার আমরা এই অংশে চলে যাই। এখানে কি দেওয়া আছে? x/x² + x + 1। আমি কি করব? x² + 1টাকে আগে নিয়ে আসবো, xটাকে পরে নিয়ে যাব। কেন নিয়ে আসবো? এই যে দেখো এখানে মান দেওয়া আছে x² + 1, তাহলে এখানে এই x² + 1 এর জায়গায় লিখলাম 4x, যেমন x ছিল তেমন উপরে x। তাহলে 4x এর সঙ্গে x যোগ করলে কত হয়? 5x, আর উপরে যেমন x ছিল তেমন x কেটে গেল 1/5। আমাদের সঠিক উত্তর হলো 1/5। তারপরে কি বলেছে দেখো 4 এর দাগে, কোনো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল a² + 6ab + 9b² বর্গসেমি হলে তার পরিসীমা কত? আচ্ছা দেখো আমি লিখেছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে। এবার বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সূত্র কি? ক্ষেত্রফলের বর্গমূল, আমি বর্গমূল চিহ্ন দিয়েছি। এবার এটাকে আমি সূত্রে ভেঙে নিই। কি সূত্র? a² + 2ab = 3b + b²। এইটাকে আমি ভেঙে নিয়েছি। তাহলে a² + 2ab + b² কার সূত্র? a + b এর হোল স্কোয়ার। a মানে a আর b মানে 3 + b, a + b এর হোল স্কোয়ার। এখানে হোল স্কোয়ার মানে কি? a + b দুবার রয়েছে, তার বর্গমূল করতে বলেছে, মানে একটা a + 3b হবে। তাহলে a + 3b হলো বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য। এবার তার পরিসীমা জানতে চেয়েছে। পরিসীমা সমান কি? 4 গুণিত একটি বাহুর দৈর্ঘ্য, 4 গুণিত a + 3b সেম। তাহলে এটাকে যদি আমি গুণ করি 4a + 4 3 12b, এটা উত্তর লিখতে পারো, তোমাদের অসুবিধা নেই, এটাও লিখতে পারো। তারপরে 5 এর কি বলেছে? চিত্র সহ সংজ্ঞা লেখো ত্রিভুজের মধ্যমা। ত্রিভুজের শীর্ষবিন্দু এবং তার বিপরীত বাহুর মধ্যবিন্দুর সংযোজক রেখাংশকে ত্রিভুজের মধ্যমা বলে। এই যে দেখো আমি ছবি এঁকেছি, ABC একটা ত্রিভুজ,
যার হচ্ছে মধ্যমা হচ্ছে এডি। তোমাদের সংজ্ঞা লিখতে দিলে চিত্র দিতেই হবে, এখানে বলে দিয়েছে চিত্রসহ সংজ্ঞা, যদি নাও বলে তাও দিতে হবে। তারপরে বলেছে কি, চিত্রসহ বিপ্রতীপ কোণের সংজ্ঞা লেখো। বিপ্রতীপ কোণ কাকে বলে? দুটি সরলরেখা পরস্পরকে ছেদ করলে ছেদবিন্দুর বিপরীত দিকে উৎপন্ন কোণগুলিকে বলা হয় বিপ্রতীপ কোণ। এখানে দুটো সরলরেখা, একটা দেখো এ বি, একটা সিডি, পরস্পরকে ছেদ করেছে, তাহলে এই এ ও ডি এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে বিওসি, বিপ্রতীপ কোণ বিওসি, এই আমি লিখে দিয়েছি। 3 দাগে রেখে চলে যাও, সর্বসমতার সংজ্ঞা দাও। দুটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত লেখো। দুটি জ্যামিতিক চিত্রের একটিকে সরিয়ে বা ঘুরিয়ে বা দুভাবে অপরটির সাথে সম্পূর্ণ মিলে যাওয়াকে সর্বসম বলা হয়। এই ধর্মকে সর্বসমতা বলে। এটা তোমাদের বইতে আছে। এবার ত্রিভুজের সর্বসমতার যে 4টি শর্ত রয়েছে সেগুলো বলতে বলেছি। সর্বসম 4টি শর্ত কি? বাহু বাহু বাহু, অর্থাৎ 3টে বাহু মিল হলে ত্রিভুজ দুটো সর্বসম হতে পারে। বাহু কোণ বাহু, অর্থাৎ দুটো বাহু একটা কোণ মিল হলেও ত্রিভুজ দুটো সর্বসম হতে পারে। কোণ বাহু কোণ, দুটো কোণ একটা বাহু মিলিত হলেও সর্বসম হতে পারে। আবার সমকোণ অতিভুজ বাহু, এই 3টের মিল হলেও দুটো ত্রিভুজ সর্বসম হতে পারে। তাহলে এই 4টি শর্তের নিরিখে আমরা ত্রিভুজ দুটিকে সর্বসম বলতে পারি। তারপরে বলেছে দেখো, ভাগ পদ্ধতিতে বর্গমূল নির্ণয় করো। দেওয়া আছে, আমি তুলে নিয়েছি। এবার দশমিক থেকে ডান দিকে দুটো করে নিয়েছি, বাম দিকে দুটো নিয়েছি, তাহলে এখানে 1 পড়ে রয়েছে, তাহলে 1 একে 1। এবার বিয়োগ ফল তো 0 আসছে, এখানে 70 নামবে, 70 নামলো। দেখো এইখানে 1 ছিল, এখানে হবে 2, ডবল হবে সবসময়, এখানে 2। এবারে এখানে 70 রয়েছে, তাহলে এখানে এমন যা সংখ্যা বসাবো ঠিক সেই সংখ্যা দিয়ে আমাকে গুণ করতে হবে। তাহলে এখানে 23 বসালে 3 দিয়ে গুণ করা হয়েছে, 23কে 3 দিয়ে গুণ করলে 69, এখানে 69 হয়েছে, এখানে 3 লিখেছি, এখানে 3 লিখেছি, তাহলে 69। এবার 70 থেকে 69 বিয়োগ করলে 1 হয়। এবার আমাদের দশমিক রয়েছে, দশমিক উপরে বসে গেল, দিয়ে আমাদের 48 নামলো। কত হলো? 148। এবার উপরে ওই যে 13, এখানে ডবল হয়েছে, 26 হয়েছে। এইবারে এখানে একটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে, এখানে দেখো 26 হয়েছে, তাহলে 26-এর পরে আমাদেরকে কি করতে হবে? একটা যে কোনো সংখ্যা বসাতে হবে। আমি যদি 0 বসাই তাহলে এইকে 0 দিয়ে গুণ করতে হবে, গুণফল কত হবে? 0 0 0। তাহলে এখানে আছে 148। আমি যদি 1 বসাই তাহলে হবে 261, যেটা 148-এর থেকে বেশি, তার মানে এখানে 1 বসবে না, এখানে কত বসবে? 0। এই 0 যেহেতু বসবে, যেহেতু 0 ফল আসবে, ওই জন্য আমি কী করেছি? এখানে একটা 0 বসিয়েছি, এখানেও একটা 0 বসিয়েছি, দিয়ে আবার কি করেছি না 52কে নামিয়েছি। তার মানে 52 নামার পেছনে 0টাও গুরুত্বপূর্ণ ভূমিকা অবলম্বন করতে পারে। এবারে আমরা কি করেছি না এইটা বেরিয়েছে 14,852, তাকে আমি 5 দিয়ে দিয়েছি, একে 5 দিয়ে গুণ করলে হয় 13,025। এবার এটা বিয়োগ করলে হয় 1,827। এবার উপরে 49 নেমে এসেছে, এবার 49 নেমে এসেছে, তাহলে এই যে 1305 এর ডবল হচ্ছে 2610। এবার 7 দিয়ে দিয়েছি, একেও 7 দিয়ে দিয়েছি, এখানে দেখো ভাগ মিলে গেছে। তাহলে আমাদের এখানে বর্গমূল কত হয়েছে? 13.057। আচ্ছা, তারপরে বলেছে দেখো, যদি 3a + 1/2a = 6 হয় তাহলে 4a² + 1/9² এর মান কত? দেখো আমি তুলে নিয়েছি আগে অংশটিকে, 3a + 1/2a = 6। আমি প্রথমে উভয় পক্ষকে কি করেছি না 2/3 দ্বারা গুণ করেছি। এবার 2/3 দ্বারা আমি কেন গুণ করলাম আমি পরে আসছি। তাহলে দেখো 3a-কে যদি আমি 2/3 দিয়ে গুণ করি, 3 3 কেটে গেল, তাহলে 2 × a 2a, প্লাস চিহ্ন দিয়েছি, 1/2a × 2/3, তাহলে 2 2 কেটে যাবে, তাহলে 1/3a = 4। এখানে যেহেতু উভয় পক্ষকে 2/3 দ্বারা গুণ করেছি তাই আমি ওটা লিখে ফেলেছি। এবার আমি 4a² + 1/9² তুলে নিয়েছি, একে ভেঙেছি 2a² + 1/3 হোল স্কোয়ার।
এবার দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র হয়, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি। এবার এখানে প্লাস দেব না মাইনাস দেব সে প্রশ্ন আসতে পারে। আমাদের যেহেতু বাম দিকে প্লাসে মান আছে তাহলে আমি এটা প্লাসের সূত্রেই দেবো, তাহলে এ প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস টু এ বি। এইবার দেখো টু এ প্লাস ওয়ান বাই থ্রি এখানে কি ছিল না, সেই জন্য আমি কি করেছি 2 এর 3 দিয়ে গুণ করে এই টু এ প্লাস ওয়ান বাই থ্রি এনেছি। দিয়ে এবারে এইটার মান কত 4, আমি 4 বসিয়েছি, মাইনাস এখানে 2 দুগুণে 4 বাই 3, এ কেটে গেছে 4 এর 3। এবার যেহেতু 4 মান বসিয়েছি ওইটা লিখে দিয়েছি, টু এ প্লাস ওয়ান বাই থ্রি ইকুয়াল 4। এবার 4কে দুবার গুণ করলে 16 মাইনাস 4 এর 3, তাহলে 16 মাইনাস 4 এর 3। এবার দেখো 16 নিচে কিছু নেই, মানে কথা 1 আছে, 3 আর 1 লসাগু 3, 3কে 1 দিয়ে ভাগ করলে 3 হয়, তাহলে 16 3 48 মাইনাস 3 আর 3 ভাগ করলে 1, 1কে 4 দিয়ে গুণ করলে 4 হয়, তাহলে 48 থেকে 4 গেলে 44 বাই 3, একে পূর্ণ করলে হয় 14 পূর্ণ 2 এর 3 হয়ে গেল এটা আমাদের। এরপরে 4 দাগে দেখো বলে দিয়েছে যে যদি x ইকুয়াল টু a বাই বি প্লাস বি বাই এ এবং y ইকুয়াল টু a বাই বি মাইনাস বি বাই এ হয় তবে x4 প্লাস y4 মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ারের মান নির্ণয় করতে বলেছি। আমি তুলে নিয়েছি আগে অঙ্কটাকে, দিয়ে কি করেছি এই যে মাইনাস 2x স্কোয়ার y স্কোয়ারটাকে আমি মাঝখানে নিয়ে এসেছি, আর কিছু না, y স্কোয়ারটাকে একদম ডান দিকে করে দিয়েছি। তাহলে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার ইকুয়াল টু x4 মাইনাস 2a স্কোয়ার ইন্টু বি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার। ঠিক আছে, আমি শুধু ভেঙে নিয়েছি আর কিছু করিনি। এবার এটা স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার কার সূত্র, a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্র। এখানে মনে রাখবে a মানে কিন্তু এক্স স্কোয়ার, বি মানে ওয়াই স্কোয়ার, তাহলে a মাইনাস বি এর হোল স্কোয়ার। এবারে এই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের সূত্র কি এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, মানে এটা কার সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র, এ প্লাস বি এ মাইনাস বি, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি দিয়ে টোটালটার উপরে হোল স্কোয়ার। এবার দেখো এক্স এর মান আমাদের বইতে দেওয়া আছে এ বাই বি প্লাস বি বাই এ লিখেছি, ওয়াই এর মানও বইতে দেওয়া আছে লিখেছি যেমন, আবার এখানে এক্স এর মান লিখেছি ওয়াই এর মান লিখেছি। এইবারে আমি ব্র্যাকেটটাকে তুলে নেওয়ার চেষ্টা করছি, যেমন স্কোয়ার ছিল এখানে স্কোয়ার রয়েছে। এবার আমি কি করেছি না, যেহেতু আমি মানগুলো বসিয়েছি এই মানগুলো এখানে লিখে দিয়েছি। এবার আমি ব্র্যাকেটটাকে তুলব, তাহলে এই ব্র্যাকেট তোলার ক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে প্লাস থাকলে আমাদের কোনো সমস্যা নেই, যেমনটা ছিল তেমনটা বসিয়ে দেবো, কিন্তু যেখানে মাইনাস থাকবে সেখানে কী করবে চিহ্নগুলো পাল্টে যাবে। দেখো এ বাই বি যেমন ছিল তেমন, বি বাই এ যেমন ছিল তেমন, তারপর দেখো প্লাস এ মাইনাস এ বাই বি, মাইনাস এ প্লাস বি বাই এ। এবার দেখো বি বাই এর আগে দিকে প্লাস মাইনাস বি বাই এ কেটে গেল, এখানে এ বাই বি এর আগে দিকে প্লাস এখানে মাইনাস, তাহলে এটাও কেটে গেল। তাহলে এখানে দেখো এ বাই বি প্লাস এ বাই বি, তাহলে যোগগুলো হয় 2a বাই বি ইন্টু, এখানে ইন্টু চিহ্ন ইন্টু, এখানে দেখো বি বাই এ প্লাস বি বাই এ, তাহলে 2b বাই এ। বুঝতে পেরেছো তো? এটা এই বি আর বি এর লসাগু হচ্ছে বি, তাহলে এ আর এ যোগ করলে হয় 2a, সেম ব্যাপার এ আর এ এর লসাগু এ, বি আর বি যোগ করলে 2b। তাহলে এখন বি বি কেটে গেল, এ কেটে গেল, 2 দুগুণে 4, 4 স্কোয়ার সমান 16। আমাদের উত্তর কত হলো 16। তবে এই মডেল নাম্বার যে স্কুলটা খুব সুন্দর, সেটটা খুব সুন্দর সাজিয়েছে। তারপরে দেখো একটি হলঘরের দৈর্ঘ্য 30 মিটার, প্রস্থ 18 মিটার, মেঝেতে 3 ডেসিমিটার বাহু বিশিষ্ট কতগুলি বর্গাকার টালি দিয়ে সম্পূর্ণ ঢাকা যাবে? হলঘরের দৈর্ঘ্য বলে দেওয়া আছে, প্রস্থ বলে দেওয়া আছে। আচ্ছা দেখো আমি হলঘরের দৈর্ঘ্য লিখে নিচ্ছি 30, প্রস্থ 18, তাহলে ক্ষেত্রফল কত হবে দৈর্ঘ্য গুণিত প্রস্থ, 30কে 18 দিয়ে গুণ করলে হয় 540 বর্গমিটার। এবারে এই বর্গমিটারকে আমাকে ডেসিমিটারে নিয়ে যেতে হবে, কেন আমাদের যেহেতু টালি হচ্ছে ডেসিমিটারে রয়েছে, তাহলে 540 বর্গমিটারকে ডেসিমিটারে নিয়ে যেতে হলে, বর্গ ডেসিমিটারে নিয়ে যেতে হলে কটা ঘর পর হচ্ছে মিটারে, কটা ঘর পর ডেসিমিটার, একটা ঘর পর। তাহলে যেহেতু বর্গমিটার রয়েছে সুতরাং 10 নয় 10 গুণিত 10 সমান 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে 540 আর দুটো শূন্য বাড়বে, 100 দিয়ে গুণ মানে দুটো শূন্য বাড়বে, তাহলে এটা হলো কত 54,000 বর্গ ডেসিমি।
বর্গাকার টালির ক্ষেত্রফল কত? 3 ডেসিমি গুণিত 3 ডেসিমি মানে বাহু গুণিত বাহু সমান 9 বর্গ ডেসিমি। এবার দেখো টোটাল ক্ষেত্রফল হচ্ছে 54,000, তার মধ্যে প্রতিটা টালির ক্ষেত্রফল হচ্ছে 9, তাহলে কতগুলো টালি লাগবে? 54,000 ভাজিত 9 সমান 6,000টি টালি লাগবে। তারপরে দেখো পাশের চিত্রে এক জোড়া একান্তর কোণ, এক জোড়া অনুরূপ কোণ এবং এক জোড়া ভেদকের একই পার্শ্বের অন্তস্থ কোণের মান লিখতে বলেছে। আচ্ছা, একান্তর কোণ আমি বের করি। এই দেখো AEG লিখেছি সমান এই কোণটার একান্তর কোণ হচ্ছে এইটা, এর নাম কি? EGH। একান্তর কোণ নির্ণয়ের একটা সহজ নিয়ম রয়েছে। দেখো এই সরলরেখাটার নিচে, তো এই সরলরেখাটার উপরে, এই ছেদকের বাম দিক, তো এই ছেদকের ডান দিক, তার মানে বিপরীতগুলো হবে সবসময়। তাহলে এইটার একান্তর কোণ হলে এটা, আবার এটার একান্তর কোণ এটা হতে পারে। আরেকটা দেখো RFB, এই যে RFB এইটা অনুরূপ কোণ কোনটা? এইটা, মানে FHD। অনুরূপ কোণটা কীরকম? এই সরলরেখাটার উপরে, তো এই সরলরেখার উপরে, এই ছেদকের বা সরলরেখার ডান দিক, তো এই সরলরেখাটারও ডান দিক। তাহলে অনুরূপ কোণের ক্ষেত্রে একই হবে, কিন্তু একান্তর কোণের ক্ষেত্রে ঠিক বিপরীত হবে। অন্তস্থ কোণ কোনটা? AEG, মানে এইটার অন্তস্থ কোণ এইটা, মানে ভেতরের কোণগুলো, এগুলো হলো অন্তস্থ কোণ, AEG আর CGE। ঠিক আছে, হয়ে গেল। তারপরে দেখো কি বলেছে, 4-1 √5 আসন্ন মান 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলা হয়েছে। আসন্ন মান নির্ণয় কিন্তু তোমাদের পড়বে। এবারে দেখো যত দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলবে, দশমিকের পরে তার থেকে এক জোড়া বেশি শূন্য দিতে হবে। দেখো 3 দশমিক বলেছে, দেখো 1 2 3 4 জোড়া শূন্য দিয়েছি ওই জন্য। এবার দেখো 2 2 4 বিয়োগ করলে 1 হয়। এবার দশমিক এখানে বসে গেছে। এবার জোড় নেমেছে 2 শূন্য 100, এই 2 ডবল হলে এখানে হয় 4। এবার এখানে এমন সংখ্যা বসাবো, সেই সংখ্যা দিয়ে গুণ করবো যেটা 100 সমান হবে বা 100 থেকে কম হবে। তাহলে 42 লিখেছি, তাকে 2 দিয়ে গুণ করলে হয় 84 বসিয়েছি, এখানেও 2 লিখতে হবে। তাই বিয়োগ করলে হয় 16, আবার শূন্য দুটো নেমেছে, এখানে 22-এর ডবল হয়েছে 44, এখানে 3 দিয়ে দিয়েছি, এখানেও 3 দিয়েছি, তাহলে 4 4 3কে গুণ করলে হয় 3 দিয়ে 1329, আবার বিয়োগ করেছি 271, আবার দুটো শূন্য নেমেছে। ঠিক একইভাবে 223-এর ডবল হচ্ছে 446, আবার 6 দিয়ে দিয়েছি, এখানেও 6 বসিয়েছি, দিয়ে দেখো 26,796, বিয়োগ করতে হয়েছে 304, আবার দুটো শূন্য নামিয়েছি। এবার এই 2236-এর ডবল হচ্ছে 4472। এবার এখানে দেখো আমি যদি 1 দিয়ে দিই, তাহলে দেখো এই 30,400 থেকে বেশি হয়ে যায়, তাহলে আমি কী করবো? শূন্য দিয়ে দিয়েছি, এখানেও শূন্য দিয়ে দিয়েছি, দিয়ে দেখা গেল বিয়োগফল আবার সেই একই 30,400 রয়ে যাচ্ছে। তাহলে আমাদের দশমিকের পরে 4টা সংখ্যা হয়ে গেছে। আমাদের জানতে চেয়েছে 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। তাহলে আমি √5 = 2.2360 দিয়ে ডট ডট দিয়েছি, মানে এখনও বর্গমূল করা যেত। এবার আসন্ন মানের চিহ্ন দিয়েছি, এরকম আসন্ন মানের চিহ্ন তোমরা সবাই জানো। আসন্ন মান 2.236। ভালো করে খেয়াল করবে, 6-এর পরে শূন্য আছে, এই 5-এর থেকে যদি কম হয় তাহলে আগের সংখ্যাটা যেমন ছিল তেমনই থাকবে। যদি 5 বা তার বেশি হয় তাহলে 6 পরিবর্তিত হয়ে 7 হতো। এখানে যেহেতু 5-এর থেকে কম শূন্য, তাই 236ই হবে। যদি এখানে 5 কিংবা 6 থাকতো তাহলে এটা 7 হয়ে যেত। যাই হোক 2.236 3 দশমিক স্থান পর্যন্ত আসন্ন মান। 2-এ কি বলেছে দেখো, দুটি ধনাত্মক সংখ্যার একটি অপরটির দ্বিগুণ, সংখ্যা দুটি গুণফল বলে দেওয়া আছে, সংখ্যা দুটি নির্ণয় করতে বলেছে। দেখো আমি কি করেছি, দুটি ধনাত্মক সংখ্যা একটি অপরটির দ্বিগুণ এটা বলে দেওয়া আছে। তাহলে মনে করি একটি ধনাত্মক সংখ্যা সমান x, ধনাত্মক মানে কি? পজিটিভ, মানে প্লাস। অপর ধনাত্মক সংখ্যা দ্বিগুণ বলেছে, তাহলে x এর সঙ্গে 2 গুণ করলে হয় 2x। সংখ্যা দুটির গুণফল বলা আছে,
তাহলে প্রশ্ন অনুসারে আমরা লিখতে পারি একটি সংখ্যা অপর সংখ্যার গুণফল হচ্ছে এইটা 13 পূর্ণ 17 128। এবার 128কে 13 দিয়ে গুণ করলে 17 যোগ করলে হয় 1681 ডিভাইডেড 128 যেমন ছিল তেমন। 2x এর সঙ্গে x গুণ করলে হয় 2x স্কোয়ার। এবার দেখো এই বাম দিকে 2 কি গুণ অবস্থায় রয়েছে, ডান দিকে গেলে ভাগ অবস্থায় হয়ে যেত, তখন নিচে ভাগ করে দিয়েছি 2। এবারে এক্স স্কোয়ার সমান এইটা, তাহলে এক্স সমান কত, রুট ওভার 1681 বাই 256। এবার 1681 বর্গমূল 41, 256 বর্গমূল হচ্ছে 16। তাহলে আমাদের একটি ধনাত্মক সংখ্যা বেরিয়েছে কত, 41/16, বা পূর্ণে করলে হবে 2 পূর্ণ 9/16। এবং অপর ধনাত্মক সংখ্যা দেখো কত বলেছে, দ্বিগুণ, তাহলে 2 গুণিত 41/16, এখানে কেটে দিয়েছি 2 8 16 8, তাহলে 41/8 বা 5 পূর্ণ 1/8। তাহলে আমাদের দুটো উত্তর বেরিয়ে গেল। এরপরে কি বলেছে দেখো, একটি ট্রেন 8 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করে এবং 20 সেকেন্ডে একটি 180 মিটার দৈর্ঘ্যের ব্রিজ অতিক্রম করে। ট্রেনটির দৈর্ঘ্য ও গতিবেগ নির্ণয় করো। খুব সুন্দর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক এটি, ভালো করে খেয়াল করবে। 8 সেকেন্ডে একটি টেলিগ্রাফ পোস্ট অতিক্রম করেছে, 20 সেকেন্ডে একটি ব্রিজ অতিক্রম করেছে। এবার দেখো কি বলেছে, দেখো 20 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে নিজের দৈর্ঘ্য প্লাস কিসের দৈর্ঘ্য, 180 মিটার ব্রিজের দৈর্ঘ্য। তাহলে লিখেছি নিজের দৈর্ঘ্য প্লাস 180 মিটার। আর 8 সেকেন্ডে কি করে, শুধু টেলিগ্রাফ পোস্টকে অতিক্রম করে। এক্ষেত্রে মনে রাখতে হবে টেলিগ্রাফ পোস্টের কোনো দৈর্ঘ্য আমরা ধরব না। টেলিগ্রাফ পোস্ট কিংবা কোনো গাছ কিংবা কোনো ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকে, তাকে যদি কোনো ট্রেন অতিক্রম করে, তাহলে সেই ব্যক্তি, ট্রেন অথবা গাছের কোনো দৈর্ঘ্য ধরা হয় না। তাহলে এখানে আমরা ওই যে টেলিগ্রাফ পোস্টের দৈর্ঘ্য 0 ধরেছি, তাহলে 8 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে নিজের দৈর্ঘ্য প্লাস 0। এবার কি করেছি আমরা, বিয়োগ করে নিয়েছি, বিয়োগ, এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন, এখানে বিয়োগ চিহ্ন। তাহলে 20 থেকে 8 গেলে 12, তাহলে 12 সেকেন্ডে ট্রেনটি অতিক্রম করে, এ দেখো নিজের দৈর্ঘ্য, আবার এখানে বিয়োগ নিজের দৈর্ঘ্য, তাহলে কেটে যাবে। 180 থেকে 0 বিয়োগ করলে 180 মিটার। 1 সেকেন্ডে কত যায়, 180/12। 8 সেকেন্ডে কত যাবে বের করেছি, 180 × 8/12। এখানে কেটেছি, দেব 4 দুগুণে 8, 4 3 12, 3 6 18, মানে 60 আর কি। 180কে 3 দিয়ে ভাগ করলে 60, তাহলে 60 দুগুণে 120 মিটার। তাহলে ট্রেনটির দৈর্ঘ্য আদতে 120 মিটার, 8 সেকেন্ডে যেটা গেছে। গতিবেগ কত, দূরত্ব বাই সময়, দূরত্ব কত 120 মিটার, সময় কত 8 সেকেন্ড, তাহলে 120কে 8 দিয়ে ভাগ করলে 15 মিটার পার সেকেন্ড। এরপরে কি বলেছে, একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থ যথাক্রমে 36 মিটার ও 24 মিটার। মাঠের বাইরের চারিদিকে 1.5 মিটার চওড়া রাস্তা আছে। রাস্তার ক্ষেত্রফল কত, প্রতি বর্গমিটারে 623 টাকা হিসাবে রাস্তাটি বাঁধাতে কত খরচ হবে। দেখো রাস্তার আমি একটা ছবি এঁকেছি, এই ছবি 36 মিটার দৈর্ঘ্য, প্রস্থ 24 মিটার, এটা রাস্তার আগের অবস্থান। তারপরে কি বলেছে, দুধারে 1.5 মিটার করে রাস্তা আছে, ঠিক সব দিকে 1.5 মিটার করে রাস্তা হবে। তাহলে আগের ক্ষেত্রে আমরা যদি দেখি, আয়তাকার মাঠের দৈর্ঘ্য 36 মিটার, প্রস্থ 24 মিটার, তাহলে ক্ষেত্রফল কত, দৈর্ঘ্য গুণিত প্রস্থ, তাহলে 36 গুণিত 24 সমান 864 বর্গমিটার। এবার মাঠের বাইরের চারিদিকে 1.5 মিটার চওড়া রাস্তা আছে, তাহলে রাস্তা সহ মাঠের দৈর্ঘ্যটা কত হবে, প্রথমে ছিল 36, তারপরে দেখো এদিকে 1.5 বাড়ছে, এদিকে 1.5, তাহলে দুদিকে 1.5 করে বেড়েছে, ওই জন্য দেখো 1.5 গুণিত 2, তাহলে 36 যুক্ত 1.5কে দুবার গুণ করলে হয় 3, তাহলে 36-এর সঙ্গে 3 যোগ করলে 39 মিটার। প্রস্থের ক্ষেত্রেও সেম, 24 মিটার প্রস্থ ছিল আগে, 1.5 মিটার করে এদিকেও বেড়েছে, এদিকেও বেড়েছে, 1.5 গুণিত 2, তাহলে 24 যুক্ত 3 সমান 27 মিটার। তাহলে রাস্তার
পর মাঠের ক্ষেত্রফলটা কত হলো 39 মিটার ইন্টু 27 মিটার, তাহলে 1053 বর্গমিটার। তাহলে আগে ছিল কত 864, এখন হয়েছে 1053। তাহলে কত বেড়েছে, বিয়োগগুলি বেরিয়ে যাবে। রাস্তাটির ক্ষেত্রফল 1053 মাইনাস 864 বর্গমিটার, 189 বর্গ মিটার। এবারে বলেছে রাস্তার ক্ষেত্রফল বেরিয়ে গেল, প্রতি বর্গমিটারে 623 টাকা হিসেবে রাস্তাটি বাঁধাতে কত করে, 1 বর্গমিটারের খরচ কত 623 টাকা। তাহলে দেখো আমি লিখে নিয়েছি 1 বর্গমিটার রাস্তা বাঁধাতে খরচ হয় 623 টাকা, 189 বর্গমিটার রাস্তা বাঁধাতে খরচ হয় 623 গুণিত 189। তাহলে এটা কত হবে না একক দশক শতক হাজার অযুত লক্ষ 1,17,747 টাকা। আচ্ছা, এরপরে বলেছি একটি সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করো, বিএসি এর মান দেওয়া আছে, বিসির মান দেওয়া আছে এবং কোণ এসিবি এর মান দেওয়া আছে। আমি সবগুলো এঁকে নিয়েছি। একটি সমকোণী ত্রিভুজ এবিসি অঙ্কন করো যার কোণ বিএসি সমান 90 ডিগ্রি, বিসি সমান 10 সেমি এবং কোণ এসিবি সমান 45 ডিগ্রি। আচ্ছা, এই অঙ্কনটি একটু কঠিন, তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখো। এখানে 90 ডিগ্রি তোমরা আঁকতেও পারো, নাও আঁকতে পারো, কিন্তু এই 45 ডিগ্রিটা অঙ্কন করতে হবে। আমি কম্পাসের সাহায্যে অঙ্কন করেছি, তোমরা চাঁদার সাহায্যে অঙ্কন করতে পারো। একেবারেই সোজা একটা সরলরেখা টেনে এখানে চাঁদা বসিয়ে 45 ডিগ্রির জায়গায় বিন্দু দিয়ে এই সি এর সঙ্গে এটা জুড়ে দিতে হবে। এবারে আমাদের বিসির মাপ বলে দিয়েছে 10 সেমি, আমি 10 সেমি কেটে নিয়েছি 10 সেমি মাপ নিয়ে আমাদের স্কেলের সাহায্যে। এইবারে দেখো, এইবারে আমি নিচে কী করেছি, নিচে একটা বড় সরলরেখা টেনেছি। এবার সি বিন্দুতে এই 45 ডিগ্রির মাপটা আমি নেব। তাহলে আমি কীরকম করব, দেখো এই সি বিন্দুতে বসিয়ে এই যে বৃত্তচাপের মাপটা আমি নিয়েছি, এই যে বৃত্তচাপের মাপটা আমি নিয়েছি, হ্যাঁ তোমাদের অসুবিধা হচ্ছে দেখতে। এই সি বিন্দুতে বসিয়ে এই বৃত্তচাপের মাপটা আমি নিয়েছি, দিয়ে এইখানে বসিয়ে আমি কেটে নিয়েছি বৃত্তচাপটা, দিয়ে এইখান থেকে এটার মাপ নিয়েছি, এখান থেকে বসিয়ে কেটে নিয়েছি, দিয়ে এই সরলরেখা এই সি বিন্দুর সঙ্গে এই বিন্দু জুড়ে একটা সরলরেখা অঙ্কন করেছি। ঠিক আছে, এবার এই সরলরেখাটা একটু বড় ধরনের অঙ্কন করতে হবে। তারপরে আমি কি করব, এই বিসি বিন্দুতে বসিয়ে মাপটা নেব, দিয়ে এই সি বিন্দুতে বসিয়ে এখানে কেটে নেব। ঠিক আছে, তাহলে এটা কত হলো, সিবি সমান 10 সেমি। এবারে এই বি বিন্দুতে বসিয়ে একটা যে কোনো মাপ নিয়ে এই সরলরেখার উপর একটা বৃত্তচাপ আঁকবো, এই বৃত্তচাপটা এঁকেছি দেখো। তারপরে কি করব না, এইখানে বসিয়ে এই অর্ধেকের বেশি মাপ নেব, দিয়ে এখানে কাটবো, এখানে কাটবো, আবার এইখানে বসিয়ে অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কাটবো, দিয়ে দেখো দুটো একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করেছে, এই ছেদের সঙ্গে এই বি বিন্দুটা যোগ করব। এই যে কোণটা তৈরি হলো এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের যে বলেছে এসিবি সমান 45 আমাদের হয়ে গেল, এসিবি সমান 45, বিএসি এই যে বিএসি সমান 90, বিসি সমান 10, এই যে বিসি সমান 10 আমাদের হয়ে গেল। তাহলে সেটা আমি নিচে লিখে দিয়েছি। এখানে দেখো সপ্তম শ্রেণীর 55 জন ছাত্রের এবং অষ্টম শ্রেণীর 60 জন ছাত্রের পছন্দসই খেলার তালিকা দেওয়া আছে। উক্ত তথ্য থেকে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র তৈরি করতে বলেছে। ঠিক আছে, আচ্ছা এখানে আমাদের কি করতে হবে, এখানে কি করছি আমি, এখানে আমি নিচে একটা সরলরেখা এঁকেছি বড় ধরনের, উপরে একটা সরলরেখা এঁকেছি। এবার এখানে 1 2 3 4 করে করে লিখেছি পরপর। আচ্ছা, এইবারে এইখান থেকে এটার দূরত্ব 1 সেমি, এখান থেকে এটার দূরত্ব 1 সেমি, এরকম 1 সেমি করে 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 দাগ দিয়ে দেবে তোমরা, হ্যাঁ, তবে এই দ্বিস্তম্ভটা দেখতে খুব সুন্দর হবে। এবার প্রথমে দেখা হচ্ছে ক্রিকেট বলেছে, দেখো ক্রিকেট সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যা 12 জন, অষ্টম শ্রেণীর ছাত্র সংখ্যা 14 জন। তাহলে দেখো এই 12 কোথায় আছে, এই এখানে এই 12 পর্যন্ত এই দাগটা টেনেছি। আবার দেখো অষ্টম শ্রেণীতে কত 14 জন, এই 14 পর্যন্ত এই দাগটা টেনেছি, দিয়ে আবার 1 সেমি গ্যাপ। আবার বলছে ফুটবল, ফুটবল কত দেখো 14 জন 16 জন, তাহলে ফুটবলের ক্ষেত্রে যে 14 সরাসরি দাগ নেই 14 জন। আর
16 জন, এই যে 16, 16 সরাসরি জেনে 16 জন। আবার একটু ভাগ, সাঁতার, সাঁতারে কত বলেছে 8 জন 10 জন, এই যে সাঁতারে, এই যে 8-এর সরাসরি 8, 10-এর সরাসরি 10। আবার হকি চলে যাও, 11-12, তাহলে হকিতে এই যে 11, এই যে 1111, আর এই যে একটু উপরে 12, ঠিক আছে, 11-12। তারপর খোখোতে চলে যাও, খোখো 10-8, এই যে 10, এই সরাসরি 10, আর তার খানিকটা নিচে 8, এই টেনে নিয়েছি। তাহলে দেখো এই প্রত্যেকটা ক্রিকেট, ফুটবল, সাঁতার, হকি, খোখো এগুলো নিচে লিখেছি, এগুলো কিসের নাম, খেলার নাম লিখে দিয়েছি, খেলার নাম। এখানে ছাত্র সংখ্যা লিখে দিয়েছি। এইখানে দেখো এক ঘর সমান একজন ছাত্র, সুতরাং আমরা লিখব এক একক সমান একজন ছাত্র সংখ্যা। আর কি করব, দেখো এই যে আমি এই ছবিগুলোর ভিতরে দাগ টেনেছি, এখানে ফুটকি ফুটকি দিয়েছি, তাহলে এগুলো কি একটা বর্গক্ষেত্রাকার চিত্র দিয়ে এই যে দাগ টেনেছি, এই দাগগুলোর দ্বারা সপ্তম শ্রেণীর ছাত্র সংখ্যাকে বোঝানো হচ্ছে, আর এখানে ডট ডটের দ্বারা অষ্টম শ্রেণীর ছাত্র সংখ্যাকে বোঝানো হচ্ছে। ওইটা আমি চিত্রটা দিয়ে দিয়েছি। এই হলো মোটামুটিভাবে তোমাদের আজকের মডেল সেটের সমাধান। আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ভবিষ্যতে আমি আরও অন্যান্য মডেল সেট নিয়ে খুব শীঘ্রই আসছি। সবাই ভালো থেকো, ধন্যবাদ।